আসসালামু আলাইকুম এইচএসসি ২৬ আশা করি তোমরা ভালো আছো। তো অবশেষে তোমাদের রিকোয়েস্টে আমি নিশাত তাসনিম তোমাদের জন্য বোটানির ক্লাসগুলো নিয়ে আসলাম। তো আমি পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো একাডেমিক তো পড়াই, এর সাথে সাথে অ্যাডমিশনের যদি কোনো কোয়েরি থাকে আমার পেজ নিশাত আপুতে তোমরা নক করতে পারো যে কোনো কোয়েরিসের জন্য। তো দেখো, প্রথম প্রশ্নটা নিচের কোনটি একটি ডিএনএ ভাইরাস? তো ডিএনএ বা আরএনএ ভাইরাস পরীক্ষাতে অনেক আসে। তুমি যদি এগুলো মনে রাখতে চাও তাহলে যে কোনো একটা সাইড মনে রাখবা, ইদার ডিএনএ ভাইরাসগুলোকে বা আরএনএ ভাইরাসগুলোকে, তাহলে তুমি এক্সক্লুড করে দাগিয়ে আসতে পারবা। তো দেখো, ডিএনএ ভাইরাসগুলো মনে রাখা সহজ। আমরা এটিএম এ নেমোনিক দিয়ে মনে রাখবো। এ ফর অ্যাডিনো হার্পিস ভাইরাস। টি ফর, দেখো এখানটাতে টি2 ভাইরাস আর টিআইভি ভাইরাস, নট টিএমভি, দিস ইজ টিআইভি। ভি ফর ভ্যাকসিনিয়া অ্যান্ড ভ্যারিওলা। আর আলাদা করে তোমার যখন ভাইরাসের রোগের আলোচনা আছে, হেপাটাইটিসের আলোচনা আছে, ওখানে দেখবা হেপাটাইটিস ভাইরাস 5 রকম হয়। হেপাটাইটিস এ বি সি ডি ই, এর মধ্যে হেপাটাইটিস বি যেটা 2 নম্বরে, এটা কেবলমাত্র ডিএনএ ভাইরাস, বাকিগুলো আরএনএ ভাইরাস। তো এইগুলো জানলেই মোটামুটি চলে। অপশন দেখো, হেপাটাইটিস বি, চিকুনগুনিয়া, ডেঙ্গু, টোবাকো মোজাইক, এর মধ্যে একমাত্র হেপাটাইটিস বি আমরা ডিএনএ ভাইরাস হিসেবে পাই। ঠিক আছে, টোবাকো মোজাইক ও কিন্তু দেখো আরএনএর মধ্যে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আসো পরের কোশ্চেনে যাই। কোন বিজ্ঞানী টিএমভি কে তামাক পাতা থেকে গ্লাসন প্রক্রিয়ায় পৃথক করেন? প্রথম পেজে কিছু ইনফরমেশন আছে, একটু জানা লাগবে, যেমন এই ইনফরমেশনটা। তামাক পাতা থেকে টিএমভি কে কে গ্লাসন করেন প্রথম? উত্তর কি হবে? ডাব্লিউ.এম. স্ট্যানলি। এবং তার এই কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং এই কাজের জন্যই তাকে পরবর্তীতে ভাইরোলজির জনক বলা হয়। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, একটা তো এসেছে অলরেডি। এরপর কি নোবেল পুরস্কার পেয়েছিল সেই কাজের জন্য, এবং তাকে ভাইরোলজির জনক বলা হয়। ওকে, কিন্তু ভাইরাসের আবিষ্কারক কিন্তু আরেকজন। তার নাম কি? ভাইরাসের আবিষ্কারক যে, তার নাম দিমিত্রি আইভানোভস্কি। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, আ ভাইরাস ইজ এ ভাইরাস বা ভাইরাস ভাইরাসই, এই স্টেটমেন্টটা কে দিয়েছিলেন? এ.এম. লোফ। এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, তো ভাইরাসকে কেন ভাইরাস বলা হয়? কারণ ভাইরাসের বৈশিষ্ট্য না জীবের সাথে মিলে না জড়ের সাথে মিলে, ও মাঝামাঝি একটা জিনিস, স্বতন্ত্র। এই জন্য বলা হয় ভাইরাস ভাইরাসই, ও অন্য কারোর মতো না। বুঝছো? আচ্ছা, এরপর আসো, কোন ভাইরাসে একসূত্রক ডিএনএ পাওয়া যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। দেখো, একসূত্রক ডিএনএ, ডিএনএ কি একসূত্রক হয়? না, ডিএনএ 2 সূত্রক হয়, আর আরএনএ হয় একসূত্রক। কিন্তু এখানে বলেছে যে এমন ভাইরাস আছে যেখানে ডিএনএ হবে একসূত্রক, আবার এমন ভাইরাসও আছে যেখানে আরএনএ আছে কিন্তু সেটা দ্বিসূত্রক। সো এই ব্যতিক্রমগুলো আমাদের জানা লাগবে। তো দেখো, একসূত্রক ডিএনএ পাওয়া যায়, তোমাদের বইতে উল্লেখ আছে M13 কোলিফাস এবং 5X174। সাধারণত M13 এটা থাকে না, শুধুমাত্র কোলিফাস শব্দটা উল্লেখ থাকে, এটা রেয়ারলি আসে। সো একসূত্রক ডিএনএ এর ক্ষেত্রে শুধুমাত্র কোলিফাস হইলেও মনে রাখো। আর দ্বিসূত্রক আরএনএ ভাইরাসের মধ্যে উদাহরণ 2টা আছে, একটা হচ্ছে ধানের বামন রোগের ভাইরাস আর রিও ভাইরাস, রিওভিরিডির রিও ভাইরাস আর ধানের বামন রোগের ভাইরাস। জাস্ট এই 3টা কথা এখান থেকে মনে রাখো। তাইলে একসূত্রক ডিএনএ কই পাচ্ছ তুমি? ওই যে দেখো, কোলিফাসে পাচ্ছ। আনসার ইজ এ। পরেরটাই যাই আমরা। পিআরএসভি এর প্রকৃত বাহক কোনটা? এইটাও আসার মতো একটা প্রশ্ন। পিআরএসভি, পাপায়া রিং স্পট ভাইরাস, এর বাহক হচ্ছে এফিড বা সাদামাছি বা জাপ পোকা। 3টা নামেই তাদেরকে ডাকা হয়, এফিড বা সাদামাছি বা জাপ পোকা। জাবের মতো গাছের সাথে লেগে থাকে বলে তাদেরকে জাপ পোকা বলা হয়। ঠিক আছে, এখান থেকে আরো কয়েকটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, যে আমাদের এই পিআরএসভিটা কি টাইপের ভাইরাস? এটা একটা আরএনএ ভাইরাস, এটার আকৃতি কেমন? দণ্ডাকার। তাহলে এইটাও কিন্তু পরীক্ষাতে আসে যে কি ধরনের ভাইরাস? আরএনএ ভাইরাস, এবং আকৃতি কেমন? দণ্ডাকৃতির। ওকে, এরপর দেখো আরেকটা ইনফরমেশন, পিআরএসভি মুক্ত এখন ট্রান্সজেনিক জাত তৈরি হয়েছে। 2টা জাতের নাম উল্লেখ আছে, রেইনবো আর সানআপ। এই 2টা মনে রাখতে হবে, রেইনবো আর সানআপ। ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? বাহক কোনটা? এফিড, এডিস না কিন্তু, এফিড। ওকে, এরপর আসো পরের পেজে যাই। ভাইরাসের বৈশিষ্ট্য কোনটা? তো ভাইরাসের বৈশিষ্ট্য যখন লিস্ট করেছি, দেখো প্রথমত ভাইরাস অকোষী, অকোষী মানে তার ফর্ম কোনো কোষ থাকবে না। এরপর দেখো ভাইরাস অতি আণুবীক্ষণিক, নট অনলি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক মানে আলট্রা মাইক্রোস্কোপিক, নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে না, তার জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে। তারপর দেখো প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, তার বডিটা বাইরের দিকে প্রোটিন ক্যাপসিড থাকে এবং ভেতরে নিউক্লিক অ্যাসিড থাকে। এরপর দেখো নিউক্লিক অ্যাসিড হিসেবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বা শব্দটা ইদার ডিএনএ থাকবে বা আরএনএ থাকবে, 2টা কখনোই একসাথে থাকতে পারবে না। ওকে, এটা কিন্তু পরীক্ষাতে আসলে ভুল করো তোমরা। এরপর এরা বাধ্যতামূলক পরজীবী। কি ধরনের পরজীবী? বাধ্যতামূলক মানে তাকে পরজীবী দেহের মধ্যেই থাকতে হবে, পোষক দেহের মধ্যেই থাকতে হবে, নাহলে সে কিন্তু বিস্তার লাভ করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না, তার জীবনের কোনো অস্তিত্বই প্রকাশ পাবে না। আর জড় জীবের মধ্যে সেতু বন্ধন কেন বলা হয়? কারণ তার কিছু বৈশিষ্ট্য জড়ের মতো, কিছু বৈশিষ্ট্য জীবের মতো, তাদের 2জনের মাঝখানে আছে। তাহলে এখানে যদি বৈশিষ্ট্য দেখো,
এটা কি আদিকোষী? না। অকোষী, কোষী নাই, বিপাক ঘটে না। যার কোষী নাই তার কিভাবে বিপাক ঘটবে? এরপর দেখো বাধ্যতামূলক পরজীবী, তো এটা তো আমরা অলরেডি বলেছি। আর ডিএনএ ও আরএনএ উপস্থিত, এইখানেই তোমরা ভুল করবে, এই যে ও আছে, ও না, বা ডিএনএ বা আরএনএ উপস্থিত, তাহলে এখানে উত্তর কি হবে? বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, এখন আসো পরের প্রশ্ন, টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? এখানে অনেক আকার বইতে দেওয়া আছে, সবগুলো লাগে না, দেখো কয়েকটা লাগে। দণ্ডাকার ভাইরাসের উদাহরণ কি? আমরা এটিএম দিয়ে মনে রাখি। এটিএম, এ ফর আলফা আলফা মোজাইক ভাইরাস, টি ফর টিএমভি ভাইরাস, আর এম ফর মামস ভাইরাস। আর একটা আমরা অলরেডি দেখলাম পিআরএসভি, ওটাও কিন্তু দণ্ডাকৃতির। তাহলে এই কয়টা জানবা। ব্যাঙাচি আকার কিছু ভাইরাস আছে, টি সিরিজের যে ভাইরাসগুলো আছে, অর্থাৎ টি2, টি4, টি6, টি2 ফাস্ট ভাইরাস যেগুলা সেগুলা, বা টি ফাস্ট ভাইরাস যেগুলা, তাহলে ব্যাঙাচি আকার হচ্ছে টি সিরিজ। আর গোলাকার দুইটা জাস্ট মনে রাখবে, এইচআইভি, গোল আর পোলিও। ওকে, তাহলে এখানে টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের? এই যে এটিএম এর মাঝখানেই টিএমভি ছিল, তাইলে ওটা হচ্ছে দণ্ডাকার হবে। আনসার ক। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো কোশ্চেন নম্বর 7-এ, নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? ইমার্জিং ভাইরাস কি একটু জানতে হবে। কিছু ভাইরাস আছে আগে অন্য পশুকে ছিল, ধরো বানরে ছিল, বাদুড়ে ছিল, বা কুকুরে ছিল, সেইটা অন্য কোনো প্রজাতিতে চলে আসছে, ধরো মানুষে চলে আসছে বা গরু ছাগলে চলে আসছে। আগে যে পশুকে ছিল তাতে রোগ সৃষ্টি করতো না, কিন্তু এখন যে পশুকে আসছে সেখানে রোগ সৃষ্টি করছে। তো এই যে কাহিনী, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এসে রোগ সৃষ্টি করা, এটাকে বলে ইমার্জ করা। তো এই ভাইরাসগুলোকে ইমার্জিং ভাইরাস বলা হয়। একটু উদাহরণ জানতে হবে, দেখো তো এখানে এইচআইভি আছে, করোনা আছে। সব থেকে ইম্পর্টেন্ট তোমরা জানো যে এইচআইভি এটা ধারণা করা হয় বানর থেকে মানুষে আসছে, আর করোনা যেটা, এটা কি কোথা থেকে ধারণা করা হয়? বাদুড় থেকে মানুষের মধ্যে আসছে। তো একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতিতে যে রোগ সৃষ্টি করছে, এটাই ইমার্জিং এর কনসেপ্ট। তো এই দুইটা সব থেকে ইম্পর্টেন্ট। এর বাইরে আছে সার্স ভাইরাস, নাইল ভাইরাস, ইবোলা ভাইরাস, আর একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে আমরা এই কয়টা জানবো। তাহলে এখানে আনসার কোনটা? অবশ্যই এইচআইভি। প্রথমেই এই দুইটা অন্তত মাথায় রাখবা, কারণ এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর আসো আমরা পরে যাই, কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা হয়? অনেক রোগের কথা উল্লেখ আছে, দুইটা শুধু মনে রাখো। ক্যাপোসি সার্কোমা কি দিয়ে হয়, আর এনোজেনিটাল ক্যান্সার কি দিয়ে হয়? দ্যাট ইজ সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর যে মুখ, সেখানে জরায়ুর মুখের ক্যান্সার। তো ক্যাপোসি সার্কোমা হয় হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে, সংক্ষেপে বললে এইচএসভি। আর এনোজেনিটাল ক্যান্সার হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এইচপিভি। ওকে, প্যাপিলোমা ভাইরাস দিয়ে এনোজেনিটাল ক্যান্সার হচ্ছে বা জরায়ুর মুখের ক্যান্সার হচ্ছে, আর ক্যাপোসি সার্কোমা এটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স দিয়ে। তাহলে এখানে আনসার কি হবে? হার্পিস সিমপ্লেক্স। ওকে, খুব ভালো করে দেখবে, আসার মতো একটা প্রশ্ন। এরপর আসো ব্যাকটেরিওফাজ এক প্রকার কি? এখন নামের মধ্যে ব্যাকটেরিয়া দেখে তোমার মনে হচ্ছে এটা মেবি একটা ব্যাকটেরিয়া, না, এটা কোনো ব্যাকটেরিয়া না। দেখো আমাদের আগে বুঝতে হবে এই শব্দটা কিভাবে তৈরি হয়েছে। ব্যাকটেরিয়া প্লাস ফাজ এভাবে তৈরি হয়েছে। ফাজ মানে টু ইট, ভক্ষণ করা বা খাওয়া, এটা একটা গ্রিক শব্দ। এখন ব্যাকটেরিওফাজ মানে সামথিং দ্যাট ইটস ব্যাকটেরিয়া। তাইলে ব্যাকটেরিয়া ইটিং ভাইরাস, ব্যাকটেরিওফাজ মানে অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ইটিং ভাইরাস, তাহলে এটা আসলে ভাইরাস। ওকে, আরো একটা নাম তোমরা একটু আগে দেখলা, কোলিফাস। কোলিফাস মানে কি? ইকোলাই ইটিং ভাইরাস। তাহলে কোলিফাস, ব্যাকটেরিওফাজ এগুলো সবই কিন্তু ভাইরাস। আনসার ইজ সি। অনেকে ভুল করবে এই প্রশ্ন, সো একটু সাবধান। এরপর আসো মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? তো ভাইরাস ঘটিত রোগ এন্ড ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটু সবগুলা দেখবা। অনেকে এটা এক সাইড মনে রাখে, এক সাইড মনে রাখলে একটু কঠিন, আর সবগুলোও তো মনে রাখা লাগবে না, ইম্পর্টেন্ট গুলো দেখো। যেমন এখানে তুমি যদি ব্যাকটেরিয়া ঘটিত রোগের কথা বলো, অবশ্যই যক্ষাটা মনে রাখবা, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস দিয়ে হয়। নিউমোনিয়াটা মনে রাখবা, অনেক কিছু দিয়ে হইতে পারে। কলেরা মনে রাখবা, টাইফয়েডটা একটু মনে রাখলে ভালো, আর ডিপিটি তুমি যে ভ্যাকসিন করো ওই তিনটা একসাথে আছে। ওকে, এই কয়েকটা মোটামুটি মনে রাখলে চলে। যে তিনটা গোল করলাম বেশি ইম্পর্টেন্ট। আর ভাইরাসের ক্ষেত্রে দেখো আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে রিলেটেড বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, তারপরে এই যে অন্য রোগগুলো আছে যেগুলো বাইটিং এর মাধ্যমে হয়, কুকুরের ক্ষেত্রে তোমাদের র্যাবিস হয়, তারপরে ডেঙ্গু, চিকুনগুনিয়া, এই যে জলাতঙ্ক যেটাকে আমি র্যাবিস বললাম, এই জিনিসগুলো সবই ভাইরাস ঘটিত। সো একটু দেখে রাখবো। ওকে, ওই কয়টা মনে রাখলে মোটামুটি আনসার করতে পারবা আমার মনে হয়। তো দেখো মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা? কলেরা। অলরেডি বললাম এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ভিব্রিও কলের দিয়ে হয়। আমাশয়, আমাশয় ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং অ্যামিবা দিয়ে হয়। হ্যাঁ, ব্যাসিলাস দিয়েও হয়, ব্যাসিলারি আমাশয়, আর অ্যামিবা দিয়ে অ্যামিবিক আমাশয় হয়। সো এটা কোনোভাবে ভাইরাসে যাবে না, ইদার ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া। আর হেপাটাইটিস দেখছো ভাইরাস দিয়ে হয়, আর যক্ষা ওটা ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাইলে ভাইরাস দিয়ে একমাত্র এখানটাতে হেপাটাইটিস হয়। ওকে, বাকিগুলো কিন্তু সব অন্য ক্যাটেগরিতে। তাহলে একটু ভালো করে দেখবা, আমি ফাইলগুলো দিয়ে দেবো, মাথার মধ্যে ঢুকায় অন্তত পরীক্ষার হলে যাবা। কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ছবি এঁকেছি, দেখো এই ছবিতে এইটা হচ্ছে ব্যাকটেরিয়া, ধরো সেল ওয়াল, বাইরে ক্যাপসুল, স্পাইকের মতো যেগুলো আছে এগুলোকে বলা হয় পিলি, আর লম্বা লেজের মতো যেটা আছে এটাকে বলা হয় ফ্ল্যাজেলা।
তো এই পিলি দিয়ে কি করে, ও পোষক কোষ বা পাশের কোনো ব্যাকটেরিয়ার সাথে ঘ্যাচাত করে ঢুকাই দেয়, দিয়ে তার সাথে একটা সংযোগ তৈরি করে, তার সাথে আবদ্ধ হয়, সংযুক্ত হয়। আর এই যে ফ্লাজেলা, এইটা এরকম করে এরকম ডিলেট করতে করতে ও এগিয়ে যায়। তাইলে পিলি কি করে, পিলির কাজ অন্য পোষক কোষ বা অন্য ব্যাকটেরিয়ার সাথে তাকে লেগে থাকতে সাহায্য করা, আর ফ্লাজেলার কাজ চলনে সাহায্য করা। এই দুইটা মনে রাখবা। আরেকটা জিনিস আছে মেসোজোম। মেসোজোমের কাজ কি, মেসোজোম কোষ প্লেট তৈরি করে কোষ বিভাজনে সাহায্য করে, বংশবৃদ্ধিতে সাহায্য করে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এখানটাতে ব্যাকটেরিয়াকে পোষক কোষের সাথে আবদ্ধ করে ওই যে কাটা কাটা ঘেঁচাত করে ঢুকাই দিয়ে কানেকশন তৈরি করবে, দ্যাট ইজ পিলি। আমি ছবিটা এই জন্য আঁকলাম, এবং ছবি কিন্তু এভাবে দিয়ে বলতে পারে যে এই লম্বা জিনিসটা কি ফ্লাজেলা, ছোট জিনিসটা কি স্পাইকের মতো পিলি। ওকে, পিলি কি দিয়ে তৈরি, পিলিন প্রোটিন। ফ্লাজেলা কি দিয়ে তৈরি, ফ্লাজেলিন প্রোটিন, জানা লাগবে। ওকে, এরপর আসো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা। তো ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা মেইনলি পাবো পেপটাইডোগ্লাইকান। কি পাবো, পেপটাইডোগ্লাইকান বা মিউরিনো বলে থাকে অনেকে। তাহলে মেইনলি পেপটাইডোগ্লাইকান, এই একটা শব্দ অন্তত মাথায় রাখো। ওকে, আর মিউরিনো বলতে পারো। এছাড়া কিছু পরিমাণে ডাইভার্সিফাইড অ্যাসিড থাকে, যেমন টিকোইক অ্যাসিড, মুরামিক অ্যাসিড, একটু অ্যাসিড দুইটার নাম দেখবা, বাট তোমার মেইন টার্গেট এটা অন্তত মাথায় রাখা। ওকে ওকে, এটা গেল কোষ প্রাচীরের ক্ষেত্রে। আর ক্যাপসুল, কোষ প্রাচীরের বাইরে কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল থাকে না, ক্যাপসুল কি দিয়ে তৈরি, 99% কেসেসে এটা কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। আর মাত্র আমি একটা অ্যানথ্রাক্সের যে এইটা ব্যাকটেরিয়াটা, ওখানে কেবলমাত্র আমরা পলিপেপটাইড ক্যাপসুল পাই, বুঝছো। তাহলে এখানটাতে ক্যাপসুল মেইনলি কার্বোহাইড্রেট অ্যান্ড পলিপেপটাইড হতে পারে। তাহলে আমরা এটা খুব সুন্দর করে মনে রাখবো, ওখানে পেপটাইডোগ্লাইকান মনে রাখবো, এখানে কার্বোহাইড্রেট মেইনলি অ্যান্ড পলিপেপটাইড সাথে মনে রাখবো। তাহলে আনসার কোনটা, কোষ প্রাচীরের এই যে দেখো পেপটাইডোগ্লাইকান, কোষ প্রাচীরের মূল উপাদান কি, পেপটিডোগ্লাইকান। ওকে, এরপর আসো কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে। তো ব্যাকটেরিয়ার কিছু উপকারী দিক আছে, অপকারী দিক আছে, আমি সুন্দর করে সব একসাথে লিখছি। দেখো প্রথমে কিছু উপকারী দিক দেখো, মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে কে, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনের ক্ষেত্রে একটা নেমোনিক আছে সিএপি ক্যাপ। সি ফর ক্লোস্ট্রিডিয়াম, এ ফর অ্যাজোটোব্যাক্টার অ্যান্ড পি ফর সিউডোমোনাস। তাহলে নাইট্রোজেন সংবন্ধনকারী তিনটা ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। এরপর আসো দুগ্ধজাত শিল্পে কোনটা ব্যবহার করা হয়, ল্যাক্ট মানে দুধ, ল্যাক্টালবুমিন, ল্যাক্টোগ্লোবিউলিন, ল্যাকটোজ, ল্যাক্ট মানে দুধ, সো ল্যাক্টোব্যাসিলাস দুগ্ধজাত শিল্পে ব্যবহৃত হয়। পাট শিল্পে কোনটা ব্যবহৃত হয়, পাট শিল্পে ক্লোস্ট্রিডিয়াম ব্যবহৃত হয়, আর চামড়া শিল্পে ব্যাসিলাস। এটা জাস্ট এতটুকু মনে রাখবা, বেশি গুলাই না তেমন একটা। তারপরও চামড়া শিল্প যদি মনে রাখতে চাও, চা দিয়ে চামড়া, বি দিয়ে ব্যাসিলাস। ওকে, আচ্ছা আর কয়েকটা জিনিস আছে, যেমন ভিনেগার তৈরিতে অ্যাসিটোব্যাক্টার সাহায্য করে, অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটোব্যাক্টার। নামে মিলেছে ল্যাকটিক অ্যাসিড তৈরিতে কোনটা কাজ করে, ব্যাসিলাস ল্যাকটিক অ্যাসিডই নামে মিলেছে, সো এটা পারবা। ওকে, এরপর আসো ইকোলাই, যেটা ও অনেক কাজ করে। কি কাজ করে, ভিটামিন কে তৈরি করে অন্ত্রের মধ্যে, এবং ভিটামিন বি তৈরি করে। ভিটামিন বি তো একটা কমপ্লেক্স, অনেকগুলো আছে, তার মধ্যে কোনটা কোনটা লেখা আছে বইতে, বি2 তৈরি করে, ফলিক অ্যাসিড যেটা বি9 তৈরি করে, অ্যান্ড বায়োটিন যেটা বি7, এই তিনটা জিনিস তৈরি করে। তাহলে বি2, 9 and 7 তৈরি করে, আর ভিটামিন কে তৈরি করে। ওকে, তাইলে কোন ব্যাকটেরিয়া ভিটামিন তৈরি করছে, ইশেরেশিয়া স্পিসিস বা ইকোলাই। ওকে, সুন্দর করে এই যাগুলো লিখছি সবগুলো পড়লে মোটামুটি আশা করা যায় যে বাকিগুলো না পড়লেও চলবে। এরপর আসো কোন ধাপে হিমোজয়েন্ট তৈরি হয়। এটা অনেক বইতে অনেক কিছু আছে, হাসান স্যারের বইতে যেটা আছে আমি সেটাই দাগাইছি। দেখো হিমোজয়েন্ট তৈরি হয় বলা হয়েছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা, এটা মেডিকেলে আমরাও তাই শিখছি। অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশা হিমোজয়েন্ট তৈরি হয়। ওকে, এবং এই দশার আরেকটা গুরুত্ব আছে, এই সময় সাইটোপ্লাজমে ছোট ছোট সাফনার্স দানা দেখা যায়। এটার গুরুত্ব কি, আন্ডার মাইক্রোস্কোপ এই সাফনার্স দানা দেখে নিশ্চিত হওয়া যায় যে তার ম্যালেরিয়াই হয়েছে। ঠিক আছে, তাইলে অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশায় আমরা হিমোজয়েন্ট পাচ্ছি, এবং এই সময় সাফনার্স দানা দেখা যাচ্ছে, যেটা রোগ নির্ণয়ে ভূমিকা পালন করে। মাইক্রোস্কোপে ওটা দেখে রোগ নির্ণয় করা যায়। এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন, প্রায় আসে। এরপর আসো এইটাও খুবই 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 ইম্পর্টেন্ট। আমাকে যদি বলা হয়তো এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিতে, আমি এই প্রশ্নটা দিতাম, ম্যালেরিয়া জীবাণুর কোন দশা মানুষের দেহে প্রবেশ করে। তো এখানটাতে মনে রাখবা, মশকের লালা গ্রন্থিতে যেটা আছে, মশা তোমাকে কামড় দিল ওটাই তো তোমার বডিতে ঢুকবে, সো মশকের লালা গ্রন্থিতে যেটা থাকে তোমার বডিতেও সেটাই প্রবেশ করে। দুইটাই হচ্ছে কি স্পোরোজয়েড। তাহলে এখানে আনসার কি হবে, স্পোরোজয়েড। এবং এই দশাটা প্রশ্ন এভাবেও আসে, আমি যেটা বললাম লালা গ্রন্থিতে কোনটা থাকে ওইটা, মানুষের দেহে প্রবেশ করে কি রূপে, তাও এটা, বা এটার ক্ষেত্রে ইনফেক্টিভ ফর্ম কি, তাও এটা। ঠিক আছে, তাইলে এটা একটু জানবা। এবং এখানের দেখতে কিরকম জিনিসটা একটু দেখবো, এটা মাকু আকৃতির, দুই প্রান্ত চিপা, মাঝখানটা একটু মোটা, এবং সেন্ট্রালে একটা নিউক্লিয়াস থাকে। ওকে, একটু আকৃতিটা মনে রাখবা, এবং মনে রাখবা যে এই দশাতেই মশকের লালা গ্রন্থিতে থাকে, এই দশাতেই আমাদের বডিতে প্রবেশ করে। ওকে,
এরপর আসো নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট। আমি এখন সবগুলো জিনিস এখানে লিখছি, একটু দেখে ফেলবা। দেখো, মানবদেহে ম্যালেরিয়ার যে জীবনচক্র, এটাকে ব্রডলি দুই ভাগে ভাগ করা হয়। হেপাটিক সাইজোগনি লিভারে হয়, ইরাইথ্রোসাইটিক সাইজোগনি কোথায় হয়? আরবিসিতে হয়। হেপাটিক সাইজোগনি আবার দুই টাইপের, প্রি এরাইথ্রোসাইটিক সাইজোগনি আর এক্সো এরাইথ্রোসাইটিক সাইজোগনি। আর ওখানে ওরকম ভাগ নাই। তো দেখো, মশা তোমাকে কামড় দিল, মশা এসে কি করলো? তোমাকে কামড় দিল, কি ঢুকলো তোমার বডিতে? স্পোরোজয়েড ঢুকলো। এই যে দেখো এখানে সেই স্পোরোজয়েড। এরপর ও ক্রিপ্টোজয়েডে পরিণত হলো, তারপর বহু নিউক্লিয়াস যুক্ত সাইজন্টে পরিণত হলো, তারপর ক্রিপ্টোমেরোজয়েডে পরিণত হলো। এই ক্রিপ্টোমেরোজয়েড এক্সো এরাইথ্রোসাইটিক সাইজোগনিতে ঢুকলো, সে আবার সাইজন্ট তৈরি করলো, মেটাক্রিপ্টোমেরোজয়েড তৈরি করলো। এই মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই ধরনের হয়, মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। ম্যাক্রো, ও যে মোটা বড়, ও দৌড়াদৌড়ি করতে পারে না, ও আবার লিভারে যায় আবার নতুন হেপাটিক সাইজোগনি শুরু করে। কিন্তু এই যে মাইক্রোমেটা ক্রিপ্টোমেরোজয়েড, ও কি করে? ও ব্লাডে বের হয়ে আসে, ব্লাডে বের হয়ে আরবিসির কাছে যায়, বেশি দৌড়াইতে পারে, আরবিসির কাছে চলে যায়, যে এরাইথ্রোসাইটিক সাইজোগনি শুরু করে। এখানে কি হয়? ট্রোফোজয়েড তৈরি হয়, সিগনেট রিং তৈরি হয় হাতের আংটির মতো, অ্যামিবয়েড ট্রোফোজয়েড হয়, তারপর সাইজন্ট হয়, মেরোজয়েড হয়, অ্যান্ড গ্যামিট হয়। ওকে, আর এই যে গ্যামিট, এই গ্যামিট আবার জানো মানুষের দেহে আর ফার্দার ডেভেলপমেন্ট হয় না। ও যদি মশা কামড় দেয় তোমাকে, তো মশকের সেই ক্রপে চলে যায়, আবার এর মধ্যে আবার ডেভেলপমেন্ট হয়, স্পোরোজয়েড তৈরি হয়, আবার মানুষ আসে, এভাবে একটা সাইকেল ঘুরতে থাকে। তো এখানে প্রত্যেকটা স্টেপ একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ বলতে পারে কোনটা এই সাইজোগনির অংশ, কোনটা ওইটার অংশ নয়। তো এখানে ইরাইথ্রোসাইটিক সাইজোগনি সংশ্লিষ্ট কোনটা? এই যে ট্রোফোজয়েড, অ্যামিবয়েড ট্রোফোজয়েড বা ট্রোফোজয়েড, দুইটাই কিন্তু আমরা ইরাইথ্রোসাইটিক সাইজোগনিতে পাই। ওকে, বাকিগুলো একটু দেখে নিবা, আমি তোমাদের জন্য সহজ করে লেখার চেষ্টা করছি। ওকে, এরপর দেখো ম্যালেরিয়া জীবাণুর বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা কোনটা? বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থার নামটাই সাইজন্ট, সাইজন্ট মানেই বহু নিউক্লিয়াস যুক্ত অবস্থা, তাহলে এখানে আনসার কোনটা? সাইজন্ট। এরপর আসো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়? তো এই ম্যালেরিয়া পরজীবীর ক্ষেত্রে মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক। মাধ্যমিক পোষক মানে এখানে কেবলমাত্র অযৌন জনন হয়। আর মশকের দেহ যেটা, যেহেতু মশকে একটু নিম্ন স্তর, আমরা ভাবতে পারি যে এ কেন প্রাথমিক হইলে মাধ্যমিক হবে, মানুষ প্রাথমিক হবে, মানুষ প্রধান হবে, না, এখানে উল্টা। যার দেহে যৌন জনন সম্পন্ন হয় সে, তাকে বলা হয় প্রধান, আর যার দেহে অযৌন জনন সম্পন্ন হয় তাকে বলা হয় ইন্টারমিডিয়েট বা মাধ্যমিক। তাহলে মানুষে যেহেতু অযৌন হচ্ছে, তাহলে মানুষ হচ্ছে মাধ্যমিক পোষক, আর মশকের দেহে যেহেতু যৌন জনন হয়, ওদেরকে কি বলা হয়? প্রাথমিক পোষক। ওকে, তো মশকের দেহের মধ্যেই গ্যামেটোগনি অ্যান্ড স্পোরোগনি দুইটাই সম্পন্ন হয়, তবে দুইটার লোকেশন আলাদা। গ্যামেটোগনি যেটা, ওইটা মশকের ক্রপের ভেতরে সংশ্লিষ্ট হয়, আর স্পোরোগনি যেটা, ওইটা ক্রপের বাইরে হয়। ঠিক আছে, জাস্ট এতটুকু। অযৌন জনন মানুষে, আর মশকের দেহে যৌন জনন, এর মধ্যে আবার দুইটা ভাগ, গ্যামেটোগনি গ্যামেট তৈরি, স্পোরোগনি জাইগোট তৈরি হয়, ওখান থেকে স্পোর তৈরি হওয়া। তাহলে গ্যামেটোগনি হয় ক্রপের ভিতরে, স্পোরোগনি হয় ক্রপের বাইরে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরপর আসো নিচের কোনটি ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা? জাস্ট 3টা ডিপ্লয়েড দশা আছে ম্যালেরিয়া জীবাণুর ক্ষেত্রে, যদি আমরা মনে রাখবো। ZOO, জাইগোট, জেড ফর জাইগোট, ও ফর উকিনেট, অ্যান্ড ও ফর উসিস্ট। জাইগোট, উকিনেট, ওসিস্ট, জাইগোট, উকিনেট, ওসিস্ট, আর কিচ্ছু নাই, জাস্ট এই 3টাই আমরা ডিপ্লয়েড দশা হিসেবে পাই। তাইলে ডিপ্লয়েড দশা কোনটা? উকিনেট। তাহলে তুমি 3টা মনে রাখলে দেখো অন্য কোশ্চেনের আনসার করতে পারবা। এখানে আসছে ম্যালেরিয়া পরজীবীর ডিপ্লয়েড পর্যায় কোনটা? ট্রোফোজয়েড না, উকিনেট হ্যাঁ পড়েছিলাম, উসিস্ট ইয়েস এটাও পড়েছিলাম, জাইগোট, উকিনেট, উসিস্ট। তাহলে আনসার ইজ 2 and 3, এই যে গ। ঠিক আছে, তাহলে একটুক মনে রাখবা। তাইলে না, এই তো মোটামুটি এগুলোই ছিল। আশা করি যে খুব ইম্পর্টেন্ট কিছু আর বাদ যায় নাই। তুমি যদি এইগুলো আমি যেগুলো লিখে দিয়েছি এইগুলো মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, 90% কোশ্চেন মোটামুটি এখান থেকে কমন পাবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।